স্বয়ং ভগবান শ্রীরামচন্দ্রের খাস রাম মন্দিরে চুরি। আমরা সবাই জানি অভাবনীয় ব্যাপারটা ঘটে গিয়েছে, মানে বেশ কিছুদিন ধরে ঘটছিল, এখন জানা গিয়েছে। আজকের খবর হচ্ছে যে 8 জনকে পুলিশ গ্রেপ্তার করেছিল তাদের আদালতে পেশ করা হয়েছিল এবং তাদের 14 দিনের জন্য জেল হেফাজতে রাখার নির্দেশ দেওয়া। কিন্তু এই যে মারাত্মক ঘটনাটা ঘটলো, এটা নিয়ে তো যথেষ্ট কি বলবো, যথেষ্ট উদ্বেগের কারণ আছে বলেই মনে হচ্ছে। পশ্চিমবঙ্গ নির্বাচনে, বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস হেরে গিয়েছে। তৃণমূল কংগ্রেসের দুর্নীতিগ্রস্ত নেতারা, জনপ্রতিনিধিরা, মন্ত্রীরা তারা ধরা পড়ছেন এবং তাদের দেখলে লোকে চোর 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 বলছে, ডিম ছুটছে ইত্যাদি ধিক্কার জানাচ্ছে। এতে অস্বাভাবিক কিছু তো আমরা দেখছি না। রাজনৈতিক নেতারা চুরি করলে পরে যদি তারা ধরা পড়ে, তাদের ক্ষমতা চলে যায়, তখন তো এটা হবেই, হওয়া স্বাভাবিক। কিন্তু অযোধ্যার রাম মন্দিরে তাই বলে? দিল্লিতে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকারের শাসন। যদি ভারতের কোনো একটি রাজ্যে কোনো একজন মুখ্যমন্ত্রী হিন্দুত্ববাদী রাজনীতির ধ্বজাধারী হিসেবে নরেন্দ্র মোদীকে ছাড়িয়ে যেতে পারেন বা অন্তত প্রতিদ্বন্দ্বী হতে পারেন, অবশ্যই তিনি উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ। তার রাজত্ব চলছে উত্তরপ্রদেশে, তার শাসনকাল চলছে, সেও প্রায় 10 বছর হতে চলল। এই সামনে বছর ফেব্রুয়ারি মার্চে নির্বাচন। বিজেপি যে 3টি দাবির উপর ভিত্তি করে, যে 3টি কর্তব্য সমাধানের প্রতিশ্রুতি দিয়ে রাজনীতি করে এসেছে 1989 সাল থেকে, তার মধ্যে অন্যতম হলো অযোধ্যার রাম মন্দির প্রতিষ্ঠা। আপনাদের হয়তো স্মরণে আছে যে হিমাচল প্রদেশের পালানপুরে বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক হয়েছিল 1989 সালে। সময়টা খেয়াল করুন, সময়টা কি? সময়টা হচ্ছে তখন যখন রাজীব গান্ধীর নেতৃত্বাধীন সরকার 84 সালে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর কংগ্রেস প্রবল ভোটে প্রচুর বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতে আসার পর রাজীব গান্ধীর নেতৃত্বাধীন সরকার ওফোর্স ইস্যুতে ভোটে হেরে গিয়েছে। বিশ্বনাথ প্রতাপ সিং এর ঠকবক সরকার, সে সরকার পড়ে যাবে সকলেই বুঝতে পারছে কয়েকদিনের মধ্যে। ভারতীয় জনতা পার্টি, জনসংঘের উত্তরসূরি, তাদের তখন একটা জবরদস্ত ইস্যু দরকার ছিল এবং বিশ্ব হিন্দু পরিষদের যে ইস্যু অযোধ্যায় রাম মন্দির নির্মাণ, সেটাকে সেই অধিবেশনে বিজেপি গ্রহণ করলো তাদের কর্মসূচি হিসেবে। তার সঙ্গে যুক্ত হলো জম্মু ও কাশ্মীরে সংবিধানের 370 ধারার প্রয়োগ রদ করা এবং সারা দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা। এর মধ্যে জম্মু কাশ্মীরে কর্তব্যটি সমাধা হয়েছে। 2019 সালে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের নেতৃত্বাধীন বেঞ্চ তারা বলল যে অযোধ্যার বিতর্কিত জমিটিতে সরকার একটি ট্রাস্ট করে রাম মন্দির গড়তে দিতে পারে। ওই জমিটিতে হিন্দুরা ভগবান শ্রীরামচন্দ্রের জন্মভূমি বলে বিশ্বাস করে, তাতে সন্দেহ করার কোনো কারণ নেই। এবং তারপরে রাম মন্দির গড়ার প্রক্রিয়া শুরু হবে। কে দায়িত্ব পেলেন? হেজিপেজি কেউ নয়, প্রাক্তন ক্যাবিনেট সেক্রেটারি, দেশের সর্বোচ্চ আমলা, যিনি প্রশাসনিক কর্ণধার, নৃপেন্দ্র মিশ্র, তাকে নরেন্দ্র মোদী দায়িত্ব দিলেন শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে রাম মন্দির নির্মাণের। সেই নির্মাণ কাজে সারা দেশের অগণিত মানুষ সামিল হলেন।
প্রথম দানটি কে করেছিলেন আপনাদের নিশ্চয়ই মনে আছে? তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, তিনি 5 লক্ষ টাকা দান করেছিলেন। সাধারণ মানুষের থেকে 1 টাকা থেকে শুরু করে বিপুল পরিমাণ দান নেওয়া হয়েছে। কত সর্বোচ্চ সংখ্যাটা আমি জানি না, কিন্তু আমি এলাহাবাদ হাইকোর্টে একটু রায়ের সুবাদে 2010 সালে, সম্ভব 10-11 সালে অযোধ্যাতে যখন গিয়েছিলাম, তখন দেখেছিলাম যে সর্বোচ্চ দানটির পরিমাণ হচ্ছে 400 কোটি টাকা। একটি দান, একজন ব্যক্তি প্রতিষ্ঠান। এই বিপুল পরিমাণ অর্থ তারা, এবং তারপরে 2024 সালের জানুয়ারি মাসে যখন রাম মন্দিরের উদ্বোধন হয়েছে, তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্য যজমান হিসেবে 11 দিন ডাবের জল এবং ফল খেয়ে থেকেছেন। শুদ্ধভাবে হিন্দু মতে তিনি রাম মন্দিরের উদ্বোধন করেছেন, প্রাণ প্রতিষ্ঠা করেছেন, হয়েছে মূর্তির। তারপর থেকে প্রতিদিন 1 লক্ষ থেকে 1.5 লক্ষ ভক্ত করে ওখানে যান। সারা দেশের মানুষের আবেগ। এর পিছনে রাজনীতিটা বাদ দিন, কি পরিমাণ অর্থ, টাকা পয়সা এর সঙ্গে যুক্ত, শুধু এটা একটা আমি আইডিয়া দেওয়ার চেষ্টা করছি, নিজেও আইডিয়া করার চেষ্টা করছি বলা যায় আপনাদের সঙ্গে। এই বিপুল পরিমাণ অর্থ, কোথায় টাকা পয়সা, গয়না গাটি, সোনা দানা প্রতিদিন মানুষ দান করছেন, সেগুলো রাষ্ট্রায়ত্ত স্টেট ব্যাংকের কাছে জমা পড়বে। ট্রাস্টের থেকে নৃপেন্দ্র মিশ্র বেরিয়ে গিয়েছেন, রয়েছেন তার জেনারেল সেক্রেটারি চম্পত রায়, তিনি প্রধান। তিনি কিন্তু বিশ্ব হিন্দু পরিষদের একজন ভাইস প্রেসিডেন্ট, এবং রয়েছেন অনিল মিশ্রের মতো ক্ষমতাশালী ট্রাস্টিরা এবং তারা নিয়োগ করা অন্য লোকজন, সাধারণ চাকুরে থেকে শুরু করে নজরদার, গাড়ির চালক। এরা কিন্তু কেউ অন্য রাজনৈতিক দলের নন, কেউ অহিন্দু নন। একজন দুজনকে বাদ দিলে সকলেই একদম উচ্চ বর্ণের হিন্দু, ব্রাহ্মণ, মিশ্র, পাণ্ডে, শর্মা, এই জাতীয় তাদের পদবী। ভগবান শ্রীরামচন্দ্রের সেবক হিসেবে কাজ করতে এসে তার কাছে জমা দেওয়া টাকা তারা বাড়ি নিয়ে গেলেন, সিসিটিভি ক্যামেরা আড়াল করে দিনের পর দিন হিসেবের কারচুপি করে। এখন তো জানা যাচ্ছে স্টেট ব্যাংকের কর্তৃপক্ষ, ব্যাংকের লোকেদের একটা আন্দাজ থাকে যে একটা জায়গা থেকে যদি কোনো দিনের, যাতে রেভিনিউর মতো নগদ টাকা জমা পড়ার বা রেভিনিউর মতো কোনো একটা ব্যবসা থেকে, ব্যবসা বললাম আসলে যে কোনো একটা আয়ের উৎস, যে কোনো একটা আয়ের উৎসতে প্রতিদিন যদি গড়ে দেখা যায় যে 70,000 টাকা কি 70 লক্ষ টাকা জমা পড়ছে, ধরা যাক 70 লক্ষ টাকা প্রতিদিন জমা পড়ছে, হঠাৎ করে দেখা গেল সেটা কমতে কমতে 30 লাখ 20 লাখে চলে এসছে, অথচ একই পরিমাণ মানুষ আসছেন সেখানে, একই রকম আর্থসামাজিক অবস্থার মানুষরা আসছেন, তখন সন্দেহ করার কারণ থাকে যে টাকাটা তছরূপ হচ্ছে। বেশ কয়েক মাস আগে তারা সেই সন্দেহের কথা জানিয়েছিলেন। এমনকি একজন পদাধিকারীর বাড়িতে ওই ট্রাস্টের পক্ষ থেকেই সার্চ করা হয়েছিল, সেখানে নাকি শোনা যাচ্ছে এখন নগদ টাকাও পাওয়া গেছিল, কিন্তু পুলিশকে সেটা জানানো। এইবার শুরু হচ্ছে আসল খেলাটা, পুলিশকে জানানো থেকে। কে হবেন, কারা হবেন বড় চৌকিদার? এখানে তো কংগ্রেস নেই, সমাজবাদী পার্টি নেই, খ্রিস্টান নেই, মুসলমান নেই, তৃণমূল কংগ্রেস নেই, ডিএমকে নেই, আম আদমি পার্টি নেই, কেউ নেই, শুদ্ধ বিজেপি, নরেন্দ্র মোদীর শুদ্ধ বিজেপি, যোগী আদিত্যনাথের শুদ্ধ বিজেপি। এখন যা দেখা যাচ্ছে শুদ্ধতার প্রতিযোগিতা শুরু হয়েছে। যোগী আদিত্যনাথ দেউরিয়াতে শুক্রবার দিন বলেছেন কাউকে ছাড়া হবে না, মানুষের বিশ্বাস নিয়ে যারা ছেলে খেলা করেছে তাদের কাউকে ছাড়া হবে না, এবং পুলিশে এফআইআর দায়ের করা, যেটা ট্রাস্ট
মনে করা হচ্ছে পিছিয়ে দিতে চেয়েছিল, সেটাকে দ্রুত করিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে স্পেশাল ইনভেস্টিগেটিভ টিম গঠন করিয়ে তদন্ত তিনি শুরু করিয়েছেন। অভিনন্দনযোগ্য কাজ, রাজ্যে নির্বাচিত মুখ্যমন্ত্রীর উপযুক্ত কাজ। কিন্তু চুরিটা এতদিন ধরে হলো কি করে, এবং এতদিন ধরে হওয়ার পর যখন ধরা পড়লো, তো চোর ধরতে কে বেশি আগ্রহী, কে বেশি সক্রিয়, কে বেশি সতর্ক চৌকিদার? শোনা যাচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বিষয়টাকে সরাসরি রাম মন্দিরের উপর সরাসরি নজরদারি করা হবে, এবং আবার সেই নৃপেন্দ্র মিশ্রের কথা শোনা যাচ্ছে, যিনি রাম মন্দির নির্মাণের পর তার কোনো ভূমিকা ছিল, নির্মাণ কাজ শেষ হওয়ার পর তিনি সরে গিয়েছিলেন সেখান থেকে। শোনা যাচ্ছে তাকে আবার দায়িত্ব দিয়ে ফিরিয়ে আনা হবে, এবং তিনি বলছেন যে একজন প্রশাসনিক পদাধিকারী আমলা নিয়োগ করা হবে এই ব্যাপারটা পুরো দেখাশোনা করার জন্য। অর্থাৎ এটাকে একটা পুরোদস্তুর সরকারি দপ্তরের মতো চালানো। সেখানে আরেকটা প্রশ্ন ওঠে, প্রধানমন্ত্রীর দপ্তরের কাজ কি মন্দিরের দেখাশোনা করা? সে প্রশ্ন আমাদের দেশে আজকাল কমই উঠছে, উঠলেও খুব একটা বেশি মিডিয়াতে চর্চিত হচ্ছে না। এই যে এত বড় একটা কাণ্ড ঘটে গিয়েছে, এটা নিয়েই বা আমাদের দেশের মেইন স্ট্রিম মিডিয়া যাকে বলা হয়, তথাকথিত মূল স্রোতের মিডিয়া, সেখানে কত আলোচনা চলছে? আলোচনাটা এটাই চলছে যে পুলিশ ব্যবস্থা নিয়েছে। কিসের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে তা নিয়ে কিন্তু খুব একটা বেশি আলোচনা আপনি দেখতে পাবেন। তার কারণ আমাদের দেশের ওই তথাকথিত মূল স্রোতের মিডিয়া, যেটাকে বলা হয় লিগেসি মিডিয়া, হ্যাঁ, টেলিভিশন চ্যানেল, তারা তারা এখন আর জনগণের ট্রাস্টি হিসেবে কাজ করছেন না। ট্রাস্টি মানে হচ্ছে কি? ট্রাস্টি মানে হচ্ছে আমি এর মালিক নই, আমি এর দেখাশোনা করছি মাত্র অন্যের হয়ে। এই ট্রাস্টিশিপের ভাবনাটা আপনাদের নিশ্চয়ই জানা আছে যে মহাত্মা গান্ধী খুব বড় রকম ভাবে রাষ্ট্র ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রে বলতেন যে ট্রাস্টি হিসেবে, ওছি হিসেবে শাসন করতে হবে। এটা আমাদের প্রাচীন ভারতীয় শাসন কার্যের ধারণায় প্রচলিত এবং অত্যন্ত জোরদার, গর্ব করার মতো ধারণা যে শাসক তিনি মালিক নন, তিনি ট্রাস্টি। অযোধ্যার ক্ষেত্রে নামটা হচ্ছে ট্রাস্ট। যারা এই চুরি জচ্চুরির নেতৃত্ব দিয়েছেন বলে এখন মনে করা হচ্ছে, তারা এই ট্রাস্টি ছিলেন। ট্রাস্ট কথাটা বাংলা একটা অর্থ হয়, যেমন ওছি হয় তেমনি হয় বিশ্বাস। বিশ্বাস তারা ভঙ্গ করছেন, বিশ্বাস যাদের উপর নষ্ট করা হয়েছিল সেই বিশ্বাস তারা ভঙ্গ